আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ওই বাঁশঝাড় থেকে তারেক রহমান তো আর নামতে পারছেন না, আর মনে মনে গালাগাল করছেন খলিলুর রহমানকে। হারামজাদা, তুই গেলি কই? তোর কি গেলি কেন? আমার কে নামাবে? এখন যাকে তিনি গালাগাল করছেন তিনিও তো গলা জলে ফেসে আছেন। ডাঙায় উঠলে বাঘ, আর জলের মধ্যে কুমির আনাগোনা করছে। তিনি ভাবছেন তুর্কির সঙ্গে আমি তো বেশ ভালো আলাপ সালাপ করে এসছি, সমস্ত এগ্রিমেন্টের কাগজপত্র আমি রেডি করে এসছি। এইবার তো 29 তারিখ যাচ্ছেন সার্জিও গোর। এখন বাঁশঝাড় থেকে সার্জিও গোর তো টেনে নেওয়াবেন। আমি কল্পনা করছি সে এক রক্তারক্তি কাণ্ড হবে প্রায়। এখন গতকালকের কাগজে বিজনেস স্ট্যান্ডার্ডে একটা মানে খবর বেরিয়েছে যে স্পেশাল ইকোনমিক জোন বাংলাদেশে যেটা আছে সেটা নেই। কালকে চীনা মানে আজকে চীনেরা, এই 27 তারিখ চীনেরা সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। 27 তারিখ ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। এই দেখুন কাগজের কাটিং, 26 তারিখের কাগজ, দেখুন লেখা হয় 26 তারিখ। তাহলে এখন চীনে বাঁশে তিনি তো আটকে পড়ে রয়েছেন, তার উপর আবার ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। সার্জিও গোর এসে তো ইঞ্জিনের বাঁশঝাড় থেকে নামাবেন, আর একজন পড়ি কি মরি করে জল থেকে উঠে কোনো রকমে কাঁপতে কাঁপতে তিনিও হাজির হবেন সার্জিও গোরের সামনে। এখন দুজনে কি উত্তর দেবেন? এই যে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, সেই খবর কি সার্জিও গোরের গায়ে যাচ্ছে না? নিশ্চয়ই যাচ্ছে। আমাদেরই তো লোকজন রয়েছে, তারাই তো গিয়ে বলে দেবে যে দেখো ভাই, তুমি যাচ্ছ ওখানে, ওদিকে চীনেরা এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। এখন ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি যদি দেখেন সার্জিও গোর, তার মিজাজ তো চচ্চর করে চলবে। একেই তো ক্ষেপে আছেন, বিমস্টেকের সম্মেলনে যে ছবিটা বেরিয়েছিল তাতে কিন্তু উনি বাংলাদেশের প্রতিনিধির দিকে ফিরেও তাকাননি, কটমট করে অন্যদিকে তাকিয়েছিলেন। মানে মনের মধ্যে এতটাই রাগ, সেই ঝালটা গিয়ে পড়বে তো একেবারে তারেক রহমানের ওপরে আর খলিলুর রহমানের ওপরে। প্রতিটা উত্তর তো তার চাই, সে রক্তারক্তি হোক আর যাই হোক। চীনকে শুধু দিয়েই এসছো, চীন থেকে তো কিছু পাওয়া যায়নি, একটা ঢেলা পয়সা দেয়নি। উল্টে বলেছে তিস্তা প্রকল্প যেটা করব তার অর্থায়ন আমরা করব না, আপনাদের করতে হবে। তাই এই সমঝোতা পত্র সই করে আর ওই বিমান কেনার চুক্তি সই করে
তিনি বাঁশঝাড়ে উঠেছেন না কোথায় উঠেছেন আমি কি বলবো বলুন? এখন আপনারা এখন জবাব দেবেন যে এই বাঁশঝাড় থেকে তিনি নামবেন কি করে। তারপরে মানে আজকে সকালে খবর পেলাম ট্রাম্পের সঙ্গে নাকি তার বাংলাদেশ যাওয়ার আগে কথা হয়েছে। ট্রাম্পের তিনি সহযোগী এবং ট্রাম্পের সঙ্গে সরাসরি যদি কারোর ফোনে কথা বলতে হয়, কিয়দংশের মানুষ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের মধ্যে সার্জিও গোর একজন। সেখানে তাদের মধ্যে কি বাক্যালাপ হয়েছে শি জিনপিং এর ব্যাপারে, সেই বাক্যালাপ নিয়েও কিন্তু ঝাড়টা গিয়ে পড়বে ওই 29 তারিখ আর 30 তারিখে। এর মধ্যে আবার শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। সব মিলিয়ে মিশিয়ে যা হয়েছে তা একদম খিচুড়ি পেকে গেছে। এর মধ্যে আবার একটা খবর দিই আপনাদের, এটা হচ্ছে লেটেস্ট গতকাল রাতের খবর। সেটা হচ্ছে এই যে আমাদের যে ব্রিক্সের সম্মেলন আছে না, সেপ্টেম্বরের 12 এবং 13, সেখানে বাংলাদেশকে ডাকার কথা হয়েছিল। যেহেতু ভারত হোস্ট কান্ট্রি, বাংলাদেশকে ডাকা হয়। তাই এবারে যেহেতু বাংলাদেশের মসনদে এখন তারেক রহমান বসে আছেন, তাই প্রথা মাফিক তাকে ডাকা হয়েছিল। এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের এই সাউথ আফ্রিকা বিকে বসেছে, বলছে না বাংলাদেশকে ডাকা যাবে না। আমরা শেখ হাসিনাকে দেখে আমরা ওনাকে বিশেষ অতিথি সম্মান আমরা দিয়েছিলাম, তারেক রহমানকে তো আমরা চিনি না। তিনি যেভাবে নির্বাচিত হয়েছেন সেটা তো অবৈধ। তাহলে অবৈধ প্রধানমন্ত্রীকে ডাকা হবে কেন? এখন ফেসে গেছেন এখানে আমাদের মোদিজি। একজন যদি ভেটো দিয়ে দেয় ব্রিক্সে, এই যে 5টা দেশ আছে তাদের মধ্যে প্রত্যেকে একটা করে ভেটো দেওয়ার ক্ষমতা আছে। তাই এর মধ্যে যদি ভেটো দিয়ে দেয় তাহলে পরে হয়তো ব্রিক্স সম্মেলনেও আসা হবে না, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করারও সুযোগ হবে না। মানে যাকে বলে না একেবারে দয়ে মুজে গেছেন। বিপদ যখন আসে না দর্শক, তখন চারদিক দিয়ে ঘিরে আসে, বুঝলে। এখনই বা সাউথ আফ্রিকা বাগড়াটা দেবে কেন বলুন? এখন মোদিজি বলছেন আমি তো বলে দিয়েছি আমার তারা সম্মানের ব্যাপার আছে। সেটা নিয়ে এখন বাদানুবাদ চলবে নাকি কূটনীতিক কথাবার্তা চলবে তা আমি জানি না। এখন এই দায়িত্বটা জয়শঙ্করজির কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি ম্যানিলা থেকে ফেরা মাত্র তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি ম্যানেজ করবেন পুরো বিষয়টা। তবে বাংলাদেশের সঙ্গে বোধহয় এবার ব্রিক্সের মোলাকাত হচ্ছে না বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে মৃদুতম একটা সাক্ষাতের যে সুযোগ ছিল সেটাও বোধহয় হাতছাড়া হচ্ছে। তার মধ্যে এখানে তাল ঠুকছেন আবার শেখ হাসিনা। তিনি বলছেন আমি সেপ্টেম্বরেই ফিরে যাব। আর সেপ্টেম্বরের 12-13-তে যদি উনি এতে থাকেন, ব্রিক্সের সম্মেলনে থাকেন, মানে উভয় দিকে বিপদ। তখন যদি শেখ হাসিনা ঢুকে পড়েন, সেখানেও তো একটা চিন্তা। নাহলে শেখ হাসিনা সেপ্টেম্বর বললেন কেন? তার কাছে নিশ্চয়ই খবর আছে সেপ্টেম্বরে 12-13 তারিখে ব্রিক্সের সম্মেলন, তিনি জানেন না?
এত বছর ধরে অ্যাটেন্ড করে আসছেন, তিনি তো জানেন সব। প্ল্যানের মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু সেপ্টেম্বর মাসটাই উনি বাঁচলেন কেন, যখন ব্রিক্সের সম্মেলন আছে? তাহলে একদিকে শি জিনপিং, একদিকে হচ্ছে সার্জিও ঘোর, অন্যদিকে হচ্ছে শেখ হাসিনা, এবং বহির্দেশীয় চাপ, সব মিলে একেবারে মাছের ঘন্ট হয়ে গেছে মশাই। এই চিপা থেকে তারেক রহমান কি করে বেরোবে, এখন তাকে বিনিদ্র রজনী কাটাতে হবে যে আমি কি করে এখান থেকে বার হব। আর আপনাদের জন্য কোনো বুদ্ধি বুদ্ধি বেরোয়, আপনাদের তো অনেক বুদ্ধি বুদ্ধি আছে, পারলে একটু আপনাদের প্রধানমন্ত্রীকে একটু বুদ্ধি দিয়ে দেবেন, 4 আনা 6 আনার বুদ্ধি দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তসলিমা নাসরিন অরুন্ধতী রায়ের মতো যদি আপোষ করত, তসলিমা নাসরিন যদি অরুন্ধতী রায়ের মতো জেহাদিদের সাথে আপোষ করত, তসলিমা নাসরিন যদি অরুন্ধতী রায়ের মতো নিজের দেশের সাথে গাদ্দারি করত, অরুন্ধতী রায়ের মতো যদি তসলিমা নাসরিন মুসলিম মৌলবাদীদের সাথে আপোষ করত, তবে তিনি বাংলাদেশে শুধু থাকতেনই না, বাংলাদেশে তিনি এতদিন সরকারের মন্ত্রী থাকতেন অথবা সরকারের উপদেষ্টা থাকতেন, এবং চরম ও পরম পূজনীয় থাকতেন মুসলিম মৌলবাদীদের দ্বারাই। তিনি যদি আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু জয় বাংলা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য দিতেন বদরুদ্দিন ওমর অথবা ফ্রড মাজহারের মতো, অথবা চিঙ্কুবামদের মতো তিনি ভারতকে গালি দিতেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতেন, তাহলেই তিনি বাংলাদেশের সরকারের, এই বিএনপি জামাত সরকারের উপদেষ্টা থাকতেন। প্রিয় দর্শক, এগুলো কেন বললাম, সেদিকেই যাচ্ছে। আমাদেরই বলতে মানে বাংলাদেশের মুক্ত চিন্তার জগতে বা মুক্ত চিন্তার আন্দোলনে সারথি বলতে পারেন জান্নাতুন নাইম প্রীতি, তার পক্ষে আমরা লিখেছি, তার পক্ষে কখনো বলেছি, তিনিও আমাদের পক্ষে, আমাদের মানে আমরা যারা বাংলাদেশের প্রগতিশীল মানুষ। হঠাৎ করেই তিনি তসলিমা নাসরিনের বিরুদ্ধে লিখেছেন। যে কেউ যে কোনো মানুষের বিরুদ্ধে লিখতে পারে, সমালোচনা করতে পারে, এমনকি পৃথিবীতে আমি বিশ্বাস করি কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। নান ইজ অ্যাবভ ক্রিটিসিজম। কেউ না, আসমানের উপরে জমিনের নিচে যেই সাকাতেই হোক, কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। আপনি তসলিমা নাসরিনের 1000 বার সমালোচনা করেন, আমার কোনো সমস্যা নেই। আমাকে নিয়ে সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। আমরা সমালোচনাতে আপত্তি করি না। কিন্তু যখন আপনি তুলনা করবেন, মিথ্যা বিভ্রান্তি ছড়াবেন, নিজেকে হাইলাইট করার জন্য, নিজের বায়াসড হয়ে অথবা কারো প্রপাগান্ডা ছড়ানোর জন্য কারো পক্ষে আপনি তখন আপনার সমালোচনা করতে হবে। এই জান্নাতুন নাইম প্রীতি একটা পোস্ট দিয়েছে গতকাল, একদিন হয়ে গেছে। ওইখানে আবার যারা তসলিমা নাসরিনের পক্ষে, তারা ওইখানে গিয়ে দেখলাম কেউ কেউ লাইক দিয়েছে, লাভ চিহ্ন দিয়েছে, তারা সবগুলো জাসদীয় চিঙ্কুবাম। একসাথে তসলিমা নাসরিনের পক্ষে লিখে তারা নজর কাটতে চায়, আবার এই জান্নাতুন নাইম প্রীতি তসলিমা নাসরিনের কঠোর এবং মিথ্যা সমালোচনা করেছে। কঠোর সমালোচনা, তার সাহিত্যের সমালোচনা করেন, তার বক্তব্যের সমালোচনা করেন, কিন্তু যখন সেটা আপনি বায়াস, তখন দাল মেকোস কালা। চিঙ্কুবাম দেখলাম কয়েকজন লাইক দিয়েছে সেখানে, সমস্যা নাই, যার যার ব্যক্তি। তাহলে আমাদের তো, তারা তাদের মত প্রকাশ করছে, আমরাও এবার একটু আমাদের মত প্রকাশ করি। তার আগে বলি কেন তসলিমা নাসরিন সম্পর্কে কি কি বলেছে। আগে জান্নাতুন নাইম প্রীতি সে নিজেই বলেছে, আমি বলি নাই, তিনি নিজেই বলেছিলেন, এবং তার সম্পর্কে অভিযোগ আছে তিনি তার শরীরকে বিকিয়ে দিয়ে তিনি লাইমলাইটে আসতে চেয়েছেন বা এসেছেন, এটা কখনো কখনো তিনি নিজেও বলেছেন। তাকে নিয়ে যখন তিনি মিটু আন্দোলনের বোধহয় একটা কিছু করেছেন, ওইখানে আমি তাকে সমর্থন দিয়েছিলাম, কোনো সন্দেহ নাই কোনো নারীর প্রতি। এমনকি যে প্রকাশকের বিরুদ্ধে তিনি গিয়ে, সে প্রকাশকদের সাথে আমাদের সম্পর্ক ভালো। তারপরে জান্নাতুন নাইমের সাথে সম্পর্ক ভালো মন্দ নেই আমাদের কোনোটাই, কিন্তু তার নির্যাতনের পক্ষে আমরা বক্তব্য দিয়েছি। বরং সেই
পাঠক সমাবেশের যারা কর্ণধার তাদের তীব্র সমালোচনা করেছি জান্নাতুন নাইমের পক্ষে। যদিও জান্নাতুন নাইম নিজেই বলেছে তিনি শরীর বিকিয়ে দিয়ে তিনি তার সুবিধা, তিনি তার বিভিন্ন সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। তিনিও বলেছেন, তার তার অনেক সমালোচক তা বলেছে। এটা আমার তাদের ব্যক্তিগত ব্যাপার। একটা ম্যাচিউরড মানুষ যদি কেউ কি করলো ব্যক্তিগত জীবনে তাদের যৌন সম্পর্কে, এটা নিয়ে আমার কোনো হেডেক নেই। তসলিমা নাসরিন তার বিয়ে হয়েছিল, সেটার বিরাট সমালোচনা। কিন্তু জান্নাতুন প্রীতি নিজে শরীর বিকে দিয়েছেন, দিয়ে সুবিধা নিয়েছেন, এটা কোনো সমস্যা না। তসলিমা নাসরিন কারো পক্ষে লিখেছেন, তসলিমা নাসরিন বসুন্ধরার সেই মালিক পক্ষের একটা কলাম লিখেছিলেন বলে তিনি এখানে সমালোচনা করেছেন, আমরাও করেছি, কিন্তু আমাদের সমালোচনাটা ছিল ভিন্ন। কিন্তু তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে একটা মন্দ লোক একটা ভালো কাজ করলে কি তার প্রশংসা করা যাবে না। তিনি আমাকে ব্যক্তিগতভাবে তসলিমা নাসরিন আপা এই কথা বলেছিলেন। এটা আমি তাকে প্রশ্ন করার আগেই তিনি এটা বলেছিলেন, আমি তাকে এটা প্রশ্ন করি নাই। তিনি আমাকে বলেছিলেন, দীর্ঘ আমাদের সাথে আলোচনা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে আমি বসুন্ধরা, তিনি তসলিমা নাসরিন বসুন্ধরা গ্রুপের একজনের পক্ষে তার একটু অনেক লেখার মধ্যে 2-4টা লাইন তার পক্ষে চলে গেছে বলে এটা বিরাট সমালোচনা করেছে অনেকে। তিনি ব্যাখ্যা দিয়েছেন আমাকে, আমার সাথে কথা বলার সময় ব্যক্তিগত, যে একটা খারাপ মানুষ যখন ভালো কাজ করবে তার কি আমরা প্রশংসা করতে পারবো না? এবং এটা আপনি সমালোচনা করতেই পারেন, তার এই কথার কোনো সমস্যা নেই। কিন্তু কি কি মিথ্যা কথাগুলো এখানে জান্নাতুল প্রীতি বলেছে, এখন দেখি কার সাথে তুলনা করেছে। এই জান্নাতুন নাইম প্রীতি লিখেছে কি, আগে আপনাদের শোনাই। তিনি অরুন্ধতী রায়ের মতো বাটপারের সাথে তসলিমা নাসরিনের তুলনা করেছে। এইখানে হইলো আমার দুইখান কথা। তিনি তসলিমা নাসরিনের যদি যা যা লিখেছেন তুলনা না করে সমালোচনা করতো, আমি এটা নিয়ে কোনো কথাই বলতাম না। কারণ কিন্তু যখন তুলনা করেছেন অরুন্ধতী রায়, কোন অরুন্ধতী রায় যে তার নামের সাথে বাটপারি করেছে, তার ধর্ম পরিচয় বাটপারি করেছে, তার জাতীয়তা পরিচয় বাটপারি করেছে, ইভেন এই অরুন্ধতী রায়ের পক্ষে যারা কথা বলবে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হইতে পারে না। আর আমি ওইখানেই আমি আটকে গেছি। জান্নাতুন নাইমের শুধুমাত্র তসলিমা আপাকে নিয়ে সমালোচনা করেছে বা অরুন্ধতী রায়ের সাথে তুলনা করেছে, শুধু এইখানেই নয়, সে মুক্তিযুদ্ধ বিরোধী একটা বদমাইশ অরুন্ধতী রায় চিঙ্কু বামকে তসলিমা নাসরিনের সাথে তুলনা। তসলিমা নাসরিনের ক্ষোভ কেন? ক্ষোভ কারণ কি জানেন? তিনি ভারতের পক্ষে, তিনি সংখ্যালঘু হিন্দুর পক্ষে, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে। তিনটাই তো বাংলাদেশের মৌলবাদীদের গায়ে আগুন, বাংলাদেশের মৌলবাদীদের 4টা চিহ্ন স্তম্ভ। কে বলেছেন? বিখ্যাত কমরেড হায়দার আকবর খান রণ। এটা আমিও বলি নাই, তসলিমা আপা বলে নাই। কারণ আমরা বললে তারপর দোষ হয়ে যায়, ভারতের দালাল হয়ে যাব। কে বলেছেন? যিনি বলেছেন যে ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, নারী বিদ্বেষ এবং মুক্তিযুদ্ধ বিরোধিতা করা বাংলাদেশের মৌলবাদী, মুসলিম মৌলবাদীদের স্তম্ভ। এইখানে জান্নাতুন প্রীতি তিনটাই নিয়ে এসেছেন। কি? হিন্দু বিদ্বেষ, হিন্দুর পক্ষে কথা বলে তসলিমা নাসরিন, ভারতের পক্ষে এবং মুক্তিযুদ্ধের কথা বলে। তো মৌলবাদীরা তোর বিরুদ্ধে থাকবেই, এর জন্য তাকে লজ্জা উপন্যাস লিখতে হবে না। তিনি লজ্জা উপন্যাস লেখার কারণে তার বিরোধিতা করেন, এটা একটা মিথ্যা কথা, ফাত্রামি, এটা ঝুট, ওটা অজুহাত। আচ্ছা ধরেন তসলিমা নাসরিন লজ্জার লেখা নাই, তারপরে কি আপনি তার সমালোচনা করা বাদ রাখতে পারেন? আচ্ছা এবার পড়ি কি লিখেছে জান্নাতুন নাইম প্রীতি, কি লিখেছে। তসলিমা নাসরিনের বয়স 63 বছর, অরুন্ধতী রায়ের বয়স 64। তসলিমা নাসরিন এবং অরুন্ধতী রায় দুজনেই দিল্লিতে থাকেন। তসলিমা নাসরিন চলে যেতে বাধ্য হয়েছে নিজের দেশের মৌলবাদী অত্যাচারে, কিন্তু দিন শেষে হিন্দুত্ব মৌলবাদীদের কোলে তিনি কেন বসেছেন সে এক রহস্য। আমি নিশ্চিত জান্নাতুন নাইমকে কেউ একটা বলেছে এটা লিখতে। আপনি নিশ্চিত থাকেন জান্নাতুন নাইম এই কথা লেখার মানুষ না, এটা তাকে দিয়ে বলানো হয়েছে। যেহেতু এখন কলকাতায় তিনি যাচ্ছেন, কলকাতায় এই মুহূর্তে জান্নাতুন নাইম 2 কারণে বলেছে। একটা হলো বায়াসড হয়েছে, তাকে কেউ কোনো শর্ত সাপেক্ষে এটা বলতে বলেছে সুবিধা নেওয়ার জন্য, কারণ তিনি সুবিধার জন্য শরীর বিলিয়ে দিতে রাজি বা করেছেন, এটা তার লেখাতেই আছে। তার সঙ্গীরাই আমাদের বলেছে, তার সমালোচকরাও আমাদের সমালোচকের কথা বা তার সঙ্গীরাও বলেছে আমাদের। সত্য মিথ্যাটা তাদের ব্যাপার। ও প্রীতি নিজেও বলেছেন। যাই হোক, তো তসলিমা নাসরিন যেহেতু আসছেন, এখন এই মুহূর্তে আলোচনা করলে, সমালোচনা করলে সেও লাইমলাইটে আসবে, এই কারণে তিনি আর বায়াসড কারণে কারোর জন্য। এবং এইখানে যারা এই মুহূর্তে তসলিমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ করেছে তিনি হিন্দু মৌলবাদীদের কোলে উঠেছেন, এটা বলাইছে কারা জানেন? চিঙ্কু মামেরা আর তার তসলিমা আপার কিছু শুভাকাঙ্ক্ষী, যারা ছুপা ওয়াজদুরুস্তম, যারা 2-4 জন তার সাথে কথাও বলে নিয়মিত, তাদেরও এইখানে জড়িত আছে, নিশ্চিত, আমি নিশ্চিত। যাই হোক, তসলিমা নাসরিন চলে যেতে কিন্তু হিন্দুত্ববাদীদের কোলে বসেছেন সে এক রহস্য, এটা রহস্য হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের বামেরা, ভারতের বামেরা যখন জঙ্গিদের কোলে বসে, মুসলিম মৌলবাদীদের কোলে বসে, ওইটা রহস্য না। ফ্রড মাজাহার যখন জামাতি জঙ্গিদের কোলে বসে, ওইটা রহস্য না। আনু মোহাম্মদ, তারপর ফরিদ আক্তার,
আরো এই সমস্ত যারা রেজওয়ানা, এরা যখন জঙ্গি মুসলিম জঙ্গিদের কোলে বসে, পেয়ারা পাকিস্তানের কোলে বসে, এটাও রহস্যজনক না। যাই হোক, তারপর কি বলেছে হ্যাঁ, কাশ্মীর আর মোদির হিন্দুত্ব নিয়ে কথা বলায় অরুণজিৎ রায় মার খেলেন। হ্যাঁ, রাস্তায় নামলেন, কিন্তু তসলিমা নাসরিনের মানবতাবাদ অরুণজিৎ রায়ের কাছে ফুরে গেল। নেবার এখানে এখানে জান্নাতুন নাইম ঠাড়া ভরা মিথ্যা কথা বলেছে, ঠাড়া ভরা। এই অরুন্ধতী রায়, সে ব্যক্তি জীবনে কি একটু পরে আসতেছি, সে মুসলিম মৌলবাদীদের পক্ষে এবং টুকরো গ্যাংয়ের পক্ষে, সে ভারতের স্বাধীনতা বিরোধীদের সঙ্গী। শুধু তা হলেও আমাদের আপত্তি ছিল না, ভারতের সে নাগরিক, সে ভারত টুকরো গ্যাংয়ের পক্ষে থাকলো না আসলো আমার কিছু যায় আসে না, আমি কি বলবো। কিন্তু এই অরুন্ধতী রায়, এই বদমাইশ মহিলা, এই বাটপার মহিলা, এই মিথ্যুক মহিলা, এই অরুন্ধতী রায় বলেছে পাকিস্তান বাহিনী নাকি বাংলাদেশ অত্যাচার করে নাই। জান্নাতুন প্রীতি, আপনি কি সেটা জানেন নাকি জেনে সেটা এড়িয়ে গেলেন? তসলিমা নাসরিন এইখানে কিন্তু আলাদা, তিনি মুক্তিযুদ্ধের বিরোধীদের কখনো ছাড় দেন না। আপনি কি বলতেছেন, কার সাথে কি তুলনা করেন? যে অরুন্ধতীরা নিজের দেশের সাথে গাদ্দারি করে, যে অরুন্ধতীরা ৭১ মুক্তিযুদ্ধের হানাদার বাহিনীর পক্ষে, তার সাথে আপনি তসলিমা নাসরিনের তুলনা করলেন। আপনি কিন্তু ধরা খেয়ে গেছেন। আপনাকে যেটা কেউ বলেছে, আপনাকে যে বায়াস্ট, আপনাকে যে হায়ার করেছে কথা বলার জন্য, আমরা একটু বুঝি। যাই হোক, সেটা পরের প্রসঙ্গ, ওটা তার ব্যাপার, হায়ারে কেউ আসলে যেতেই পারে, কিন্তু মিথ্যা কথা বললেন না। অরুন্ধতী রায়ের মতো বাটপারের সাথে তসলিমার তুলনা হইতে পারে না, অন্য যত সমালোচনা থাকে। আপনি এটা মিথ্যা বলেছেন। অরুন্ধতী রায় হলো বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের পক্ষে, আর আপনি তার পক্ষে সাফাই গেছেন। জান্নাতুন প্রীতি, একটু ভালো করে জেনে নেন, ভালো করে জেনে বায়াস্ট হয়ে গেলে লিখেন না ওই কটা চিঙ্কুবাম আর কটা জাসদির কথা। আর আপনাকে কারা কি টুপাইস দিয়েছে, কারা কি কেতু দিয়েছে, তার জন্য আপনি এগুলো লিখতে যায়েন না। আর তসলিমা নাসরিন সমালোচনা করলেই আপনি এমনি জনপ্রিয়, এমনি হয়ে গেছেন, আপনার নতুন করে আর আসার দরকার নাই তোরে ভাই। যাই হোক, সেটা আসি। তারপর বললেন হিন্দু, কিন্তু তসলিমা নাসরিনের মানবতা অন্যদের কাছে ফুরিয়ে গেল। কখনোই ফুরিয়ে যায় নাই, বরং অরুন্ধতী রায়ের মানবতাবাদ একটা ফাত্রামি, একটা ভণ্ডামি, মিথ্যুক। সে বেলুচিস্তানের মুসলমানদের পক্ষে কোনোদিনই দাঁড়ায় নাই। পিওকেতে 2 মাস যাবৎ ইন্টারনেট বন্ধ, অরুন্ধতী রায় কথা বলে না। পিওকেতে সেই কাশ্মীরেরই মুসলমান, তারা পিওকেতে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেখানে 200 মুসলমান মেরে ফেলেছে। অরুন্ধতী রায়ের মানবতা জাগে না, এই জান্নাতুন প্রীতিরা সেটা জানে না। জান্নাতুন প্রীতির যারা পৃষ্ঠপোষক, তারাও এটা নিয়ে কথা বলে না। একমাত্র শেখ ফরিদ, যে বাংলাদেশের একমাত্র লোক যে বেলুচিস্তানের পক্ষে, আগেও স্পষ্ট পক্ষে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, তাদের মানবাধিকার নিয়ে আজ পর্যন্ত কোনো মানবতাবাদী, চিঙ্কু বাম, মিঙ্কু বাম, কলকাতার বাম, দিল্লির বাম, বাংলার বাম, ঢাকার বাম, কেউ কথা বলে নাই। বুঝেছেন? তাই কার সাথে কি তুলনা করেন? অরুন্ধতী রায় এনজিওর টাকা যেখানে দেওয়া হয়, যার কথা বলতে হবে তার কথাই বলে। জি, আচ্ছা, যাই হোক, কি আশ্চর্য, একটি দেশের মাইনরিটি অন্য দেশে মেজরিটি কোলে চড়ে, সেটার উদাহরণ তসলিমা নাসরিন ক্রিয়েট করেননি। এটা তার বক্তব্য, কি বলছে নিজেই বুঝছে কিনা আমি জানি না। অথচ তসলিমা নাসরিন পাচ্ছেন কাশ্মীরের পাশে দাঁড়াতে। আচ্ছা, অরুন্ধতী রায় কেন বেলুচিস্তানের পাশে দাঁড়ালো না, আর কাশ্মীরের জঙ্গিদের পাশে কেন দাঁড়াবে? তসলিমা নাসরিন কাশ্মীরের জঙ্গিদের পাশে কেন দাঁড়াবে? প্রীতি, আপনি বলেন তো এটা আমাকে, কেন দাঁড়াবে জঙ্গিদের পক্ষে? আপনি জান না দেখি কাশ্মীরে বোরকা ছাড়া চলতে পারেন কিনা? আপনি জান না আফগানিস্তানে থাকতে পারেন কিনা? জঙ্গিদের পাশে কেন তসলিমা নাসরিন থাকবে? কেন কাশ্মীরের জঙ্গিদের পাশে থাকবে? এটা আমাদের সৌভাগ্য যে তসলিমা নাসরিন কাশ্মীরের জঙ্গিদের পক্ষে নাই, সিঙ্কুবামদের পক্ষে নাই। নইলে আরেকটা বড় অরুন্ধতী রায় হয়ে যাইতো তসলিমা নাসরিন, তখন আমাদের এই ভারত উপমহাদেশ আরো বিপদে পড়তো। যাই হোক, তারপর কি বলছে, ফ্রান্সের কুসুম কুসুম রাইট উইং এর সঙ্গে হাত মেলাতে পারতেন, অত সাধারণ নারী সস্তাকে বাদ, মানে এখন সে সস্তা নারীবাদ হয়ে গেছে। প্রীতি বিরাট বড় নারীবাদ, মানে বাংলাদেশের নারীবাদ তসলিমা নাসরিনের চেয়ে বড় নারীবাদ এই প্রীতি। উরি বাপরে বাপ, বিরাট বড় প্রীতি, এখন বিরাট নারীবাদী হয়ে গেছে। বাংলাদেশে তসলিমা নাসরিনের নারীবাদ সমার্থক। তসলিমা মানে নারীবাদ, নারীবাদ মানে তসলিমা নাসরিন, এটা হয়তো প্রীতি ভুলে গেছে। যাই হোক, তারপর দেখি আর একটু কি বলছে। মোদিকে মুক্তিযোদ্ধা ডাকা, ইংল্যান্ড ক্রিকেট টিমের প্লেয়ার যত জঙ্গি ডাক কেন? আবরারকে ছাত্রলীগ পিটে তখন মেরে ফেলতে চাইনি, সব স্টেটমেন্ট দেওয়া। আবরারকে কে মেরেছে? তো শিবিরেরাই মেরেছে। প্রীতি এটা কি ভুলে গেছেন? আবরারের খুনিদের উকিলকে শিবির মেরেছে, কে? শিবির। আপনি সেখানেও তসলিমা নাসরিনকে টানলেন। এগুলো আপনি কে বুঝায় আমরা কিন্তু জানি। যাই হোক, তারপরে দেখি এই ঘটনা আমি কম দেখেছি শিরিন এবাদিকে। ইরানের খোমেনি সরকার অন্যায় কাজ করেছে, সেটা ক্যাশ করেছে ইসরায়েল। ওরে বাপরে বাপ, মানে ওই ইসরায়েল পর বিরাট রাজনীতিবিদ হয়ে গেছে প্রীতি। সে একাই সব বুঝে, আমরা কিছু বুঝি না। তসলিমা নাসরিন কিছুই বোঝে না প্রীতির কাছে। যাই হোক, প্রীতির এত জ্ঞান, এত পণ্ডিত্য। যাই হোক, আসে মানবাধিকার কেবল বেলাতে কি ইসরায়েলের ব্যাপারে কথা বলেন সব, মানে প্রীতি, আপনাকে একটা প্রশ্ন বলি, ইসরায়েলে কি 1200 নারীকে মাথায় পিটিয়ে মেরে ফেলেছে বোরকা না দেওয়ার জন্য? এই সমস্ত ফাত্রামি করে জনপ্রিয়তা পেতে চান?
তসলিমা নাসরিনকে সমালোচনা করেন। তসলিমা নাসরিন তো একটা ব্র্যান্ড, যেমন বঙ্গবন্ধুর সমালোচনা করলে নেতা মন্ত্রী হওয়া যায়, শেখ হাসিনার সমালোচনা করলে এমপি মন্ত্রী হওয়া যায়, আওয়ামী লীগের সমালোচনা করলে বিরাট বুদ্ধিজীবী হওয়া যায়। আপনিও করেন, তসলিমা নাসরিন সমালোচনা করে, যদি আপনি একটু জনপ্রিয়তা পান আমাদের কোনো আপত্তি নেই, করেন, আমরা বুঝি আপনি এটা কেন করেন। তারপরে কি বললো, তো শিরিনে বাতির মতো তসলিমাও হয়ে গেলেন ডান পাশে ফেভারিট। আপনি কবে আপনি যেটা লিখেছেন কেন একটু তোমার, আপনি কাদের ফেভারিট? আচ্ছা যাই হোক, বাংলাদেশে মাইনরিটি যেমন ভারতের মেজরিটি বোবা ডাকে, সেরকম বাংলাদেশে মেজরিটি মুসলিম ভারতকে মাইনরিটি সমর্থন করে। এর কথা আমি বুঝি নাই তার কথা। কিন্তু নিজের দেশের মাইনরিটির বাড়ি দখল, জমি দখল, পুড়িয়ে দল উৎপাদ কর্ম নাই যে তারা করে না। এর রহস্য তসলিমা নাসরিন আর দেশটি মেজরিটির মধ্যে পার্থক্য কি? এটা সে কি বলেছে আমি নিজেও বুঝি নাই, তাই বলতে পারবো না। একটা জিনিস বলে রাখি, ভারত হলো পৃথিবীর একমাত্র দেশ যেখানে ইসলামের যত ফেরকার মুসলমান থাকে, পাকিস্তানি কাদিয়ানি নিয়ে থাকতে পারে, দ্রুজেরা ইরাকে থাকতে পারে। এটা কি প্রীতি জানে? এই জান্নাতুন নাইম প্রীতি কি জানে? যেটা জানেন না সেটা নিয়ে কথা বলেন না, একতরফা কথা বলতে আসেন না। আপনি রাজনীতিতে অত্যন্ত, আপনি শিশু। সমালোচনা করার আগে আর একটু পড়াশোনা করে নিয়েন প্রীতি, আর একটু পড়াশোনা করেন। ভারত হলো একমাত্র রাষ্ট্র যেখানে মুসলমানরা সবচেয়ে বেশি নিরাপদ। পাকিস্তানেও শিয়ারা থাকতে পারে না, ভারতে থাকে। পৃথিবীর সবচেয়ে বেশি ফেরকার মুসলমান ভারতে থাকে। সেখানে মুসলমান ছাত্রীরা ভারতের নেতাদের, মন্ত্রীদের ছবিতে লাথি মারতে পারে। মুসলমান নারীরা, কিশোরীরা, মুসলমান ছাত্রীরা সেখানে মোদীকে হুমকি দিতে পারে। পৃথিবীর কোন দেশ আছে? বাংলাদেশে কি খালেদা জিয়ার ছবিতে কোনো হিন্দু কিশোরী লাথি দিতে পারবে? জামাতের ছবিতে, জামাতের নেতার ছবিতে লাথি দিতে পারবে? প্রীতি কার সাথে কি তুলনা করেন? ভারত পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। আমেরিকার পরে যাকে উদাহরণ দেওয়া হয়, প্রীতি এটা জেনে নিয়েন। রাজনীতিতে সরে সরে আর একটু ভালো করে শিখে নিয়েন। ওই বায়াস্ট হয়ে কিছু বললেন না, ধরা খেয়ে যাবেন, যেমন এখানে ধরা খেয়ে গেছে। তসলিমা নাসরিন হয়তো আপনার কথার জবাব দিবে না, কারণ তার জবাব দেওয়ার আপনার সময় নাই, তার সময় নাই। তারপরে কি লিখেছে? হ্যাঁ, তসলিমা নাসরিন এক জায়গায় উন্নত, তিনি আক্ষেপ করে বলেন পরিমনির কি উচিত ছিল, পরিমনির কাছে নিয়ে আসে। মোদির এনআরসি যাদের উপর তসলিমা নাসরিন অগাধ কেন কাশ্মীরিদের এখনো তিনি, এনআরসি সম্পর্কে কি বাজো প্রীতি? কি বুঝো তুমি? এনআরসির মিনিং জানো? তোমার খুব ছেটে লাগে? কি বুঝো এনআরসি নিয়ে? তুমি জান্নাতুন প্রীতি নাই, কি বুঝো এনআরসি নিয়ে? এনআরসি নিয়ে 5 মিনিটের একটা ভিডিও আপলোড দাও তো দেখি, বই দেখে পড়ে, পত্রিকা দেখে, গুগল দেখে পড়ে একটা এনআরসি নিয়ে একটা ভিডিও বানাও 5 মিনিট, দেখি তোমার রাজনৈতিক জ্ঞান কতটুকু। তোমার যারা রাজনৈতিক পিতা, তোমার যারা উস্তাদ বুদ্ধিজীবী, তাদের বলো না এনআরসি নিয়ে 5 মিনিটের একটা বক্তব্য দিতে। দেখো 5 মিনিটে কয়টা ভুল ধরি। তুমি তো দূরের কথা, তোমার যারা উস্তাদ, তোমার যারা রাজনৈতিক জ্ঞান দেয়, তাদের একটু ভারতের এনআরসি নিয়ে কথা বলতে বলো। ওই এক লাইন আইন এখানে এনআরসি কি বলছে? তোমার সমস্যা কি? তুমি যেখানে আসো সেখানে পাসপোর্ট ছাড়া তোমার থাকতে দিবে? তুমি যেই দেশে থাকো থাকতে দিবে তোমাকে? পরিচয়, তোমার আইডেন্টি কার্ড লাগবে না? তোমার তোমার পরিচয় লাগবে না? তোমার দেশ কোথায় তুমি বলো নাই? তোমার পাসপোর্ট জমা দেওয়ার আগে তুমি লেখো নাই তোমার বাপদাদার বাড়ি বাংলাদেশ? তুমি এখানে কি লেখছো যে তুমি আগে থেকেই তুমি ইউরোপিয়ান? সেটা লেখছো প্রীতি? কি বলো তুমি? কি বুঝো এনআরসি সম্পর্কে? তুমি কি জানো? তুমি তো দূরের কথা, বাংলাদেশের যারা আছে রাজনীতিবিদ, চিঙ্কুমাম, যারা এনআরসি সমালোচনা, তারাই তো কিছু জানে না। তুমি প্রীতি কি জানো এনআরসির ব্যাপারে? বলো তো দেখি এনআরসির ব্যাপারে পারো? আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি 5 মিনিটের এনআরসি নিয়ে একটা ভিডিও দিলে আমার তো 50টা ভুল বেরোবে। তুমি না, শুধু তোমার যারা উস্তাদ, তোমাকে যারা রাজনৈতিক জ্ঞান দেয় তাদের বইলো এনআরসি নিয়ে 5 মিনিটের একটা ভিডিও দিতে বলো, 50টা ভুল বেরোবে। 10 মিনিট দিয়ে বেরোলে 100টা ভুল বেরোবে এনআরসি নিয়ে। তুমি কি এনআরসির সমালোচনা করবো কেন? কেন করবো? যেই দেশে তুমি থাকবা সেই দেশে তুমি পরিচয় ছাড়া থাকবা কেন? এনআরসি করতে তোমার, ভারত তার নিরাপত্তার সাথে, তোমার সমস্যা কি? বাংলাদেশের জনগণকে ঢুকতে দিতেছে না বাংলাদেশিকে, যেগুলো অবৈধ হয়ে গেছে। বাংলাদেশি জানার পরে ঢুকতে দিতেছে, তারা বলতেছে বাংলাদেশি। আর ভারত তার আইডেন্টিটি, দেশের নাগরিকদের আইডেন্টিটি নিশ্চিত করার জন্য এনআরসি চালু করে। তোমার সিট লাগলো কেন লেগেছে আমরা বুঝি, কারা তোমার বলেছে তাও আমরা বুঝি। তার তুমি নিজেও এনআরসি সম্পর্কে কিছু জানো, হুদাই লাগছে এটা, তাও আমরা জানি। যাই হোক, তারপরে দেখি কাশ্মীরিদের তিনি সমত মানুষই না, মানুষই ভাবেন। তুমি কি বেলুচিস্তানের মানুষ ভাবো? তুমি তো জানোই না বেলুচিস্তানে যে 75 বছর ধরে মারে। তোমার যারা উস্তাদ তারাও জানে না, জানলেও বলবে না। পিওকেতে যে 50 দিন 60 দিন যাবত যে ইন্টারনেট বন্ধ, তুমি প্রীতি কোনোদিন কথা বলছ? তাহলে তুমিও তো পিওকেদের মানুষই মনে করো না? 50 দিন তাদের ব্যক্তি স্বাধীনতা দরকার নেই, ওখানে বিজলি নাই, কারেন্ট নাই, খাবার পাঠায় না ঠিক মতো, খবর তুমি জানো? জানো না, কারণ তোমাকে জানানো হয় নাই।
তাই তুমি জানো না বা জানলেও বলবা না, নাকি ইউরোপে গিয়ে তোমার ইসলাম প্রীতি জেগে উঠতেছে? কোনটা? বাংলাদেশে নাস্তিক, অ্যাথিস্ট, মুক্তচিন্তক এগুলো বলে ইউরোপে গিয়ে ইসলাম প্রীতি জেগে উঠেছে? যদি উঠে তাহলে সেটা পরিষ্কার বলো। তুমি যে অভিযোগটা তসলিমা নাসরিনের বিরুদ্ধে, সেই অভিযোগে তো তুমি অভিযুক্ত হইলা। আচ্ছা, এবার তারপরে দেখি, তার চেয়ে বড় অভিযুক্ত হইলা তুমি। হুম। অরুন্ধতী আহ, সৌদি আরব নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ পুরস্কার দিচ্ছে, তাও তোমার সিট কেন লাগে ওটা জানি। এটা হচ্ছে চিঙ্কুবামদের কথা, এটা তোমার কথা না। যাই হোক, অরুন্ধতী দিল্লির আন্দোলন নিয়ে বলেছেন, এই প্রজন্মে বাবা মায়ের মোদীকে সমর্থন করছে, ভোট দিয়েছে, কিন্তু ওদের বাবা মার মতো হয়নি। ঠিকই বলেছে, সম্রাটের গায়ে কাপড় নাই। এই দিল্লিতে যে আন্দোলন হচ্ছে, এটা যেটা ফাত্রা আন্দোলন, এটা যে বিদেশি টাকা আন্দোলন, ঠিক ঢাকায় যা হয়েছে সেটাই যে হইতে, সেটা কে না জানে। ওইখানে মোস্ট ওয়ান্টেড 250 ছিল, তুমি জানো তো প্রীতি? বলার আগে একটু হিসাব করে বলো। ওইখানে যারা যোগ দিয়েছে তারা সবাই এনজিওর মালিক, সেটা কি তুমি জানো? আর তুমি কি জানো এরা কেন আন্দোলনে গিয়েছে? নিটের জন্য যদি আন্দোলন, সেখানে তো ছাত্র থাকার কথা। আর ছাত্র যদি প্রশ্নপত্র ফাঁসের আন্দোলন হয়, তাহলে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কেন চায় না, সেটা তো বললা না। মানে সব জায়গায় নরেন্দ্র মোদী দোষী ধরতে হবে, ধরার সমস্যা নেই। যাই হোক, হম তসলিমা নাসরিন কি বলেছেন? উত্তর দিচ্ছেন নাথিং। তসলিমা নাসরিন কোন উত্তর দিবে কেন? কারণ ওইখানে সব তো জঙ্গিরা, ইসলামী জেহাদিরা, বামপন্থীরা, আর ফেলটু যত আছে মোদী বিরোধী, বিজেপি বিরোধী, ভারত বিরোধী, তারাই আন্দোলনে গেছে। এটা ভারত সরকার গণতান্ত্রিক সরকার, তাই তার স্পষ্ট সেগুলো বলে না, ওই ভাষা প্রয়োগ করে না। ওইখানে বিদেশি ফান্ডিং আছে, তুমি জান্নাতুল প্রীতি এটা বুঝতে পারো না, নাকি জানলেও বলবা না? ওটা আমরা জানি। আচ্ছা, তারপরে কি? তসলিমা নাসরিন অরুন্ধতী রায় এই জন্য কখনোই হতে পারবে না, যেমন হতে পারবে না মাইনরিটি। তসলিমা নাসরিনের অরুন্ধতী রায় হওয়ার দরকার নাই। ওইরকম বাটপার, ওইরকম মিথ্যুক, ওরকম ধোকাবাজ, ওরকম ফাত্রা মহিলা হওয়ার তার দরকার নাই। তসলিমা নাসরিনের অরুন্ধতী রায় হওয়ার দরকার নাই। এটা বাংলা ভাষার মানুষের কপাল ভালো, বাংলাদেশের কপাল ভালো। কারণ তসলিমা নাসরিন যদি আরেকটা অরুন্ধতী রায় হইতেন, তাহলে এই উপমহাদেশের মুসলিম জঙ্গিবাদ উস্কে উঠতো, প্রগতিশীল রাজনীতি হোঁচট খেত। কারণ এখন বাংলাদেশ, ঢাকা কলকাতার দিল্লি শাহবাগের যারা বাম, এরা বাম নয়, এরা হচ্ছে বাটপার, চিঙ্কু বাম, এরা জঙ্গিবাদী বাম। এরা হচ্ছে এদের ইসলামী মুসলিম জঙ্গিবাদ, এরা হচ্ছে দুলাভাই বাসালা। আচ্ছা, যাই হোক, তারপর কি বলেছে? যে লেখক নিজ দেশে লাঞ্ছিত বঞ্চিত হয়ে মোদির মতো লাঞ্ছনাকারী গলায় মালা দেয়, সে কেমন করে কাশ্মীরকে অন্ধ করে দেওয়া দিনের পর দিন নিবেন দেখছেন। এখন ওই যে কাশ্মীর, ওই যে বললাম না, এই জান্নাতুন প্রীতির এখন ইসলাম প্রীতি জেগে উঠতেছে, মনে হয় ভেতরে ভেতরে জেগে উঠতেছে। এই এদের কারণে বাংলাদেশের মুক্ত চিন্তকেরা, এদের মানুষ বিশ্বাস করে না। এই যে আরেকজন আছে, কি যেন আরেকটা আছে না, আরে সিলসিলার লেখক কি যেন নাম, আরেক বাটপার আছে, গণজাগরণ মঞ্চ করে নাস্তিক উপাধিতে ইউরোপে গেছে, গিয়ে এখন জঙ্গিবাদীদের পক্ষে থাকে। কি যেন নাম ভুলে গেছি আর কি এই মুহূর্তে। কমেন্টস করছিলাম, ব্লক মেরে দিচ্ছে আমারে, সাথে সাথে ব্লক করে দিয়েছে। কি যেন গার্বেজ মলম নাকি কি যেন নাম তার, গার্বেজ মলম, ইউরোপে থাকে, এখন ইসলামী সিলসিলার হয়ে গেছে। এদের কারণে জান্নাতুন প্রীতি এবং এই গার্বেজ মলমদের কারণে যারা প্রকৃত মুক্ত ছিল তাদেরকে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। কারণ ভেতরে ভিতরে জেগে ওঠে ইসলাম প্রীতি। ইসলাম প্রীতি যাক বাবা, বাংলাদেশে থাকো, তোমার এত বাংলাদেশ প্রীতি, ইসলাম প্রীতি, বাংলাদেশে আসো, আফগানিস্তানে আসো, ইউরোপে যাও কেন তোমরা? যাই হোক, তারপরে কি? তসলিমা নাসরিন যদি পার হইতো, তাহলে ইউরোপ ছেড়ে ভারতে থাকতো না। তসলিমা নাসরিন কি টাকার অপর তো সুইডেনে থাকলে, তার নাগরিকত্ব তো সুইডিশ, তিনি তো সুইডিশ, তিনি তো সেখানে রাজার হালে, রানীর হালে থাকতে পারতেন, তিনি কোটি কোটি টাকা কামাইতে পারতেন। তিনি ভারতে কেন আসেন? সুবিধার জন্য ভারতে আসে। মানুষ কেউ ডিমোশনে যায়, সুইডেনের না থেকে কেউ ভারতে আসবে? প্রীতিরে বলেন না আফগানিস্তান, পাকিস্তানে যাইতে বা আফগানিস্তানে যাইতে, আসবে? সে তো বাংলাদেশে আসবে না। তো তসলিমা নাসরিন ভারতে আসলে কি তার লাভ না লস? তার লস। তাহলে মানুষ কি লাভের, মানুষ কি সুবিধা পাইতে লসে যায় কেউ? প্রীতির এতটুকু জ্ঞান নাই। আর প্রীতির যারা উপদেষ্টা, তাদের এই জ্ঞানটুকু নেই। প্রীতির যারা ইউরোপ, আমেরিকা, কানাডা যায়, চিঙ্কু মামেরা ইয়েতে গিয়ে বসে আছে, আমেরিকা কানাডায় বসে। চিঙ্কু মামেরা চায়না যায় না কেন? চিঙ্কু মামেরা রাশিয়া যায় না কেন? চিঙ্কু মামেরা কানাডা যায় না কেন? সরি, চিঙ্কু মামেরা কিউবা যায় না কেন? কানাডা না গিয়ে কানাডা যায় কেন? চিঙ্কু মামেরা যাবে কিউবা, চিঙ্কু মামেরা যাবে উত্তর কোরিয়া, চিঙ্কু মামেরা যাবে রাশিয়া, চিঙ্কু মামেরা আমেরিকা কানাডা যায় কেন? জান্নাতুন প্রীতিরা কি ডিমোশন আসছে? তসলিমা নাসরিন তার পৃথিবীতে 50তম, যারা 50 জন সেরা পৃথিবীতে সুখ, যাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি, নারী ক্ষমতাবান, সেই নারীর একজন। তাই তসলিমা নাসরিন ইন্ডিয়া কেন আসে? লাভের জন্য আসে না লস হয়েছে তার এখানে আসে? প্রীতি আসবে ওটা রেখে আফ্রিকার কোন দুর্বল রাষ্ট্রে যাইতে? হ্যাঁ, তারপরে কি?
হ্যাঁ, কাশ্মীরের আন্দোলনে আর ব্যথাটা কোথায়? কাশ্মীরি মুসলমানদের। কাশ্মীরে আইসা প্রীতি আইসা থাকুক না কাশ্মীরে কয়দিন, দেখি একটু কেমন জায়গা। প্রীতি এসে থাকুক, কাশ্মীরের এত প্রীতি, কাশ্মীরে এসে থাকুক না জান্নাতুন প্রীতিরা, বা গার্বেজ মলমেরা আসুক না, কাশ্মীরে গিয়ে থাকুক। যাদের মুসলমান ইসলাম কাশ্মীর প্রীতি আসুক না। তো ওই ভারতে কাশ্মীরের জন্য এত দয়া মায়া, যেখানে কাশ্মীরে ভাষা আছে, কথা বলে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, পানি আছে, খাবার আছে, রেশন আছে। কিন্তু পিওকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য এই যে প্রীতিদের কেন স্মৃতি প্রখর হয় না, তখন স্মৃতি দুর্বল হয়ে যায়? ওয়াই? কারণ দিন শেষে চিঙ্কুবামদের খপ্পরে, অথবা একটু প্রচার পাওয়ার জন্য, অথবা ইসলাম প্রেম তার জেগে উঠেছে, মুসলমান প্রেম জেগে উঠেছে। কিন্তু কাশ্মীরে মুসলমানদের প্রেমে জান্নাতুন প্রীতিদের জেগে উঠবে না, তার উস্তাদদের জেগে উঠবে না। ওইখানে যে খাবার পানি নাই, বিদ্যুৎ নাই, খাদ্য দেয় না, চিকিৎসা সামগ্রী বাড়ায় না, এটা নিয়ে কথা 200 লোক মেরে ফেলেছে। টু শব্দটি শুনেছেন? জান্নাতুন প্রীতি তো দূর কথা, তার উস্তাদ অরুন্ধতির জাতে মাতাল তালে ঠিক। কারণ যেখান থেকে পয়সা আসে, মানে উদুর পিন্ডি বুদুর ঘরে চাপায়, যারাই অপরাধী তারাই তসলিমা নাসরিনকে দুষতেছে। এইবার আসি। হ্যাঁ, তারপরে ওইখানে অবশ্য আমি একটা কমেন্ট করেছি যে তসলিমা নাসরিন যদি চিঙ্কু বাম অরুন্ধতির মতো মুসলিম জেহাদিদের পা চাটত, তবে বাংলাদেশ সরকারের উপদেষ্টা থাকতো। সেখানে একটা কমেন্ট আমি করেছি। যাই হোক, এই জান্নাতুন প্রীতির এইবার আসি। অরুন্ধতী রায়টা কে? একবার আসি, যে অরুন্ধতী রায় নিয়ে তার এত বড় কথা, সেই অরুন্ধতী রায়টা কে? এর আগে তাকে নিয়ে আমি লিখেছি, বলেছি, আবার আপনাদের বলি। অরুন্ধতী রায়টা কে? আমরা অরুন্ধতী রায়কে কিভাবে চিনি? তার বই আমরা সবাই পড়েছি, দ্য গড অফ স্মল থিংস, এবং বুকারপুর, আমরা তার নিয়ে অনেক প্রশংসা করেছি, কোনো সন্দেহ নেই। কিন্তু এটা অরুন্ধতী রায় হলো ছুপা হওয়ার রুস্তম, যে নিজের দেশের স্বাধীনতার বিরুদ্ধে, নিজের সার্বভৌমত্বের বিরুদ্ধে টুকরো গ্যাংদের সাথে করে ভারতের যত সন্ত্রাসী জঙ্গি, তাদের পক্ষে হলো অরুন্ধতী রায়। তাদের পাশে ছবি তোলে, তাদের পক্ষে বিবৃতি দেয়। প্রীতি কার পক্ষে কথা বলে? অরুন্ধতী রায় কে সে জানে? ওই যে খণ্ডিত, তাকে বায়াস করে। যাই হোক, তাহলে শুনেন এই অরুন্ধতী রায় কে। শুনেন, এটা পাপ্পু সাহা লন্ডন থেকে তিনি লিখেছেন। আমি আগেও লিখেছি, আরেকটু আপনাদের শোনাই। অরুন্ধতী রায়, তার আসল নাম হচ্ছে সাজানা অরুন্ধতী রায়। তার পিতা রাজীব রায়। জন্ম 1961 সালে মেঘালয়ের শিলংয়ে। বিয়ে করেন জেরার্ড দা কনহান নামের এক ভদ্রলোক। কিন্তু সনাতনীদের ধোকা দেওয়ার জন্য নিজের খ্রিস্টান পরিচয়টি গোপন রেখে অরুন্ধতী নামটি প্রকাশ করেন। আপনাদের একটু জানাই না, তিনি গড অফ স্মল থিংস উপন্যাস লেখার জন্য পুরস্কার পেয়েছিলেন, আমরা জানি। তিনি কাশ্মীরের স্বাধীনতা চান, কিন্তু পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ব্যাপারে তিনি চুপ। হাজার হাজার কিলোমিটার দূরে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু বাংলাদেশের দীপুদাস সহ হিন্দুদের অকথ্য নির্যাতনের বিষয়ে অরুন্ধতী একটি শব্দ ব্যয় করেনি। চীনের অর্থায়নে পরিচালিত নাকশাল ও মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের বিপক্ষে তীব্র আন্দোলন করে, কিন্তু বাংলাদেশ ও কাশ্মীরের যে সকল অগণিত মানুষ দেশ ত্যাগ করেছে তাদের বিষয়ে চুপ। তাদের বিষয়ে চুপ। হ্যাঁ, আরো বলি। হ্যাঁ, এই অরুন্ধতী রায় কাশ্মীর থেকে 4 লক্ষ থেকে 5 লক্ষ কাশ্মীরি পণ্ডিতদের তাড়িয়ে দিয়েছিল। কথা বলেছে এই কাশ্মীরে লক্ষ লক্ষ হিন্দুদের মেরে ফেলেছে এবং তাদের স্ত্রী কন্যাকে রেপ করেছে। অরুন্ধতী রায় কোনোদিন কথা বলেছিল? এটা তো 90 দশকের ঘটনা। বলেনি, বলবেও না কোনোদিন। প্রীতিরা কি তা জানে? জানে না, জানলেও বলবে না। অরুন্ধতী রায় কোনোদিন বাংলাদেশের দীপু দাস তো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলেছিল? বলেনি। কেন বলে না? আর এটা তো দূরের কথা, পিওকে যে এখন এই মুহূর্তে বললাম তো 200 লোক মেরে ফেলেছে, 200 লোক মেরে ফেলেছে পিওকে, তো পাকিস্তান আর্মি। কথা বলে নাই, সেটা তো বলেই নাই। আবারও বলে, এই সেই অরুন্ধতী রায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নাকি 25,000 লোক মেরেছে বলেছিল। না, এটা বলেছিল আরে সুভাষ বোসের নাতিনি বলেছিল। উনি এই অরুন্ধতী রায় বলেছে যে পাকিস্তান আর্মি বাংলাদেশে কোনো নির্যাতন করেনি। কোনো একদিন যদি মুখোমুখি হইতাম তাহলে 2খান কথা ছিল। অরুন্ধতী রায় এরকম একটা হারামির পক্ষে জান্নাতুল প্রীতি কিভাবে? জান্নাতুল প্রীতি, তুমি কি একমত যে বাংলাদেশে পাকিস্তান বাহিনী কোনো নির্যাতন করেনি? এটা তোমার কি জবাব? আমি জানি এটা তোমার কোনো জবাব নাই, কারণ তোমার উস্তাদরা এটা তোমাকে জানায় নাই, এটা জবাব তুমি দিতে পারবে না। যে নারী বলেছে, যেখানে মানে বলে 2 লক্ষ আসলে অগণিত নারী ধর্ষণ হয়েছে, এরা বলেছে পাকিস্তান বাহিনী কিছু করে নাই। তুমি জান্নাতুল প্রীতি সেই লোকের পক্ষ নাও। আবার কিছু কিছু মুক্তিযোদ্ধাও দেখি সেখানে লাইক দিয়েছে। তিনি কি একমত? অবশ্য জাসদি মুক্তিযোদ্ধা, কারণ তারা তো আওয়ামী লীগের বিরুদ্ধে এখানে লাইক দিবে, এটাই স্বাভাবিক, কারণ জাসদি বাসদি মুক্তিযোদ্ধারা বিপজ্জনক।
আর সেনাবাহিনীতে যেগুলো মুক্তিযোদ্ধা, এগুলো তো সব বেশিরভাগই পাকিস্তানের চর মুক্তিযোদ্ধা, এটা একটা মুক্তিযোদ্ধা ছিল না। তার সর্বশেষ প্রমাণ মেজর হাফিজ, কর্নেল অলি, মেজর আখতারুজ্জামান। প্রমাণ হয়ে গেছে। একটা তো ডাইরেক্ট জামাতে গেছে, আর একটা জামাতে যায়, আর একটা জামাত কাম বিএনপি, বিএনপি কাম জামাত, মেজর হাফিজ। অরুন্ধতী রায় সম্পর্কে আগে জানো প্রীতি, কোনো পোস্ট দেওয়ার আগে খুব হিসাব করে দিও। আমাদের কপাল ভালো যে তসলিমা নাসরিন অরুন্ধতী হয় নাই, এটা আমাদের কপাল ভালো, আমাদের সৌভাগ্য। কারণ তসলিমা নাসরিন যদি আরেকটা অরুন্ধতী রায় হইতো, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিরাট চাপে থাকতো, ভয়ঙ্কর চাপে থাকতো। তসলিমা নাসরিন যদি অরুন্ধতী রায় হইতো, তিনিও বলতেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় না, ওটা রাজনৈতিক। তসলিমা নাসরিন যদি বাংলাদেশে, তুমি তুমি প্রীতি দীপু দাসকে নিয়ে বলেছো কিনা আমি জানি না, তসলিমা নাসরিন কিনা তোমার এত মাথা ব্যথা। তসলিমা নাসরিন যদি লাভের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, তিনি তো তার যৌবনকালে ইউরোপে গিয়েছেন, তিনি ভোগ বিলাসে মত্ত থাকতে পারতেন, অর্থ সম্পদে তিনি ডুবে থাকতে পারতেন। আজকালকার যুগে গেছে তিনি ইউরোপে, তিনি কি করতে পারতেন না? তিনি যদি সুবিধা, তার সাথে আমি কথা বলে বুঝেছি, তার সম্পর্কে আমি জেনেছি, তিনি অর্থনৈতিক ব্যাপারে বুঝেনি না, তিনি বৈষয়িক না। ওই যে বামপন্থী কিছু থাকে, অরিজিনাল বামপন্থী যারা, যারা বৈষয়িক বিষয় চিন্তা করতে পারে না। আমি এখনো 1 লাখ টাকা দিলে গুনতে পারি না, বৈষয়িক না আমরা। তসলিমা নাসরিন বৈষয়িক না, নিজের লাভ চিন্তা করে না। প্রীতি, তুমি কি জানো তসলিমা নাসরিন সম্পর্কে? কোনো মানুষ সম্পর্কে জেনে তারপরে বলো। যে মানুষটা কোনো মোহ নাই, তার নিজের সম্পত্তি পড়ে আছে, সে, তার বাবা কি দরিদ্র ছিল নাকি? যদি তো ভাগ্যিস তসলিমা নাসরিন দরিদ্র পরিবারের না। দরিদ্র পরিবার থাকলে মমি সিং এ একটা খানকি পাড়া ছিল, তার সাথে তুলনা করতো। আমি জানি এই প্রীতিরাই বলতো, এই বামপন্থীরাই বলতো, তাই তো গালি দেয় তাকে কত। তিনি বিয়ে করেছেন তাই সমালোচনা করে তার। কিন্তু প্রীতিরাই তো বলেছে তারা দেহ বিলিয়ে দিয়েছে। তসলিমা নাসরিন তো কাউকে দেহ বিলিয়ে দিতে যায়নি, তার দরকার ছিল না। তার বাবার সেই সম্পত্তি ছিল, তার পারিবারিক সেই ঐতিহ্য ছিল, তার নিজেরও সেই হ্যাডামা ছিল। তসলিমা নাসরিন একজন ডাক্তার ছিল সেই সময়, তার সেই হ্যাডাম ছিল। ঢাকা শহরে বাড়ি গাড়ি করে আরাম আয়সা, এমনকি ইউরোপেও তিনি বাড়ি গাড়ি করে তিনি অনেক কিছু করতে পারতেন। আর তিনি যদি একটু রাজাকার, আল বদর, আল সাম জামাতের পক্ষে থাকতেন, তো মন্ত্রী কনফার্ম ছিল তার মন্ত্রী, তো তিনি তো নির্ঘাত স্বাস্থ্যমন্ত্রী হইতেন। আর নির্ঘাত তিনি বাংলাদেশের জামাত বিএনপির স্বাস্থ্য উপদেষ্টা হতেন। কেউ ঠেকাইতে পারতা? প্রীতি, তোমরা পারতা? কিন্তু তসলিমা নাসরিন সেখানে আপোষ করেন নাই। এটাই হলো তোমাদের রাগ। তসলিমা নাসরিনের উপরে রাগ শুধু ধর্মীয় কারণে নয়। তসলিমা নাসরিন কবে নবীকে গালি দিয়েছে তার বইয়ে? কবে পেয়েছ? বা যারা আপনারা তসলিমা কবে পেয়েছেন? কবে আল্লাহরে গালি দিয়েছে? কিন্তু বদরুদ্দিন ওমর কি বলেছে? আল্লাহর কোনো দরকারই নেই, আল্লাহ নাই। লাইভ টিভিতে এসে বলেছে, তার তো সমালোচনা নাই। তসলিমা নাসরিন কি তার তার ছবির পাশে বক্তব্য দেওয়ার সময় পিছনে কি সরস্বতীর মূর্তি থাকে? জ্ঞানের দেবী, আলোর দেবী, নদীর দেবী, জলের দেবী, তার ছবি কি থাকে পিছনে? যদি ওইটা থাকতো তাহলে কি বলতা? ফ্রড মাজানের মতো তিনি যদি করতেন। তিনি কি বলেছেন যে আল্লাহর চাইতে বিবি খাদিজার অবদান বেশি মোহাম্মদকে নবী বানাইতে? তসলিমা নাসরিন কি কোনোদিন বলেছে ওই খালা জাহরির মতো যে নবী হলে কাউবয় রাখালা ছিল? বলেছিল? কোনোদিন তো আমি পড়ি নাই। তিনি তো কখনো সমাজতন্ত্রের সমালোচনা করেন নাই, কোনো বাম রাজনীতিবিদদের সমালোচনা করেন নাই। কিন্তু বামেরা তার সমালোচনা কেন? কি কারণে? কারণ তার যোগ্যতার ধারে কাছে তারা যেতে পারতেছেন, তাকে ঠেকানো যায় নাই। বামপন্থীদের একটা অংশ আমাকেই বলেছিল যে তসলিমা নাসরিনের কারণে বাংলাদেশে সাম্প্রদায়িকতা বাড়ে। সেই গোষ্ঠীটি এখন বলতেছে শেখ হাসিনার জন্য বাংলাদেশে সাম্প্রদায়িকতা বেড়ে গেছে, মৌলবাদী শক্তি বেড়েছে। আর কারোর চোখে দেখে না। এই বামেরা দেখবেন কত বড় বাটপার। অবশ্য কিছু বামপন্থীরা তসলিমা নাসরিনের বই পড়ে এবং তসলিমা নাসরিনের বই মানুষকে উপহার দিত। আমি অনেক বামপন্থীদের দেখেছি, কোনো সন্দেহ নাই। তসলিমা নাসরিনের বই তারা বিভিন্ন জায়গায় মানুষকে পড়তে দিত, এটাও আমি দেখেছি। দুটোই বলতে হবে, দুটোই সত্য, তাই দুটোই বললাম। কারণ তাদের মধ্যে কেউ মৃত, কেউ জীবিত আছে। আমি নিজে তাদের কাছ থেকে বই নিয়ে অনেককেই তসলিমা নাসরিনের বই দিয়েছি, আমি নিজে দিয়েছি। তার মধ্যে একজন রয়েছিলেন কমরেড দৌলতুজ্জামান, তিনি অন্তত শখানেক তসলিমা নাসরিনের বই দিয়েছিলেন আমাকে বিলি করতে তরুণদের মধ্যে, আমি দিয়েছিলাম। উনি একজন বামপন্থী নেতা ছিলেন, কমরেড দৌলতুজ্জামান। যেটা বলতেছিলাম, তসলিমা নাসরিনের কপাল ভালো যে তার বাপ দাদারা সম্ভ্রান্ত এবং অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল। তার বাবা প্রখ্যাত ডাক্তার ছিলেন এবং অর্থনৈতিকভাবে সচ্ছল ছিলেন। তিনি নিজে একজন সচ্ছল শিক্ষিত এবং ডাক্তার ছিলেন। তা না হলে যে তারা নিয়ে কি বলতো এই প্রীতিরা, ধুলায় অন্ধকার। যাই হোক, সেটা অন্য বিষয়। আমাদের কপাল ভালো। আবার বলতেছি, ওই ফাত্রা মহিলা অরুন্ধতী রায়ের সাথে তসলিমা নাসরিনের তুলনা কইরো না।
তসলিমা নাসরিন এই পৃথিবীর 50 জন শক্তিবান নারীর একজন। তিনি এই পৃথিবীতে যারা নাগরিক হয় না, যাদের বিশ্ব নাগরিক সনদ দেওয়া হয়, তাদের অনুষ্ঠানে তিনি জাজ হয়ে থাকেন, অতিথি হিসেবে থাকেন। তুমি কার তুলনা করো? তিনি যদি সুবিধা চাইতেন তিনি শত শত কোটি টাকার মালিক হইতে পারতেন। তিনি আসবেন কেন ভারতে? ভারতে আসছে দোষ হয়ে গেছে। শিলং সালাউদ্দিনও তো 7-9 বছর ছিল। সিংকু মামারও তো সারাদিন ভারত থেকে চিকিৎসা করে আছে। ভারতে থাকলেও ভারত নামটা তোমাদের এত খারাপ লাগে কেন? কি কারণে? ভারত তো গণতান্ত্রিক রাষ্ট্র। বিজেপি তো বলে নাই যে ওইখানে মনুর আইন চালু করবে। বিজেপি বলেছে যে ভারতে হিন্দু শরিয়া চালু করবে বলেছে। কার সাথে কি তুলনা করো তুমি? ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তসলিমা নাসরিন গেছে, কি সমস্যা? সেখানে তো জননেত্রী শেখ হাসিনাও তো সেখানে অতিথি হিসেবে আছে। তোমাদের এত সিট লাগে কেন? তোমারে বুঝাই কে? তোমার এই জ্ঞানগুলো দেয়, এই অপজ্ঞানগুলো কে দেয়? অরুন্ধতী রায়ের দালাল। অরুন্ধতী রায় সম্পর্কে কি জানো? এই তুমি যে আন্দোলনের কথা বললা প্রীতি, এই যে দিল্লির আন্দোলন, সেখানে তো সব এনজিওর মালিক। খবর রাখছো কিছু? সেখানে ভারতের কাশ্মীরি জঙ্গিদেরা এনজিও টাকা পেয়ে ওখানে গেছে। একটু খোঁজ খবর নাও। অবশ্যই নিতে পারবা না, কারণ তোমরা তো অরুন্ধতির মতো চোখ অন্ধ, অথবা তোমরা বায়াস্ট, অথবা তোমরা একটু বলবা না জানলেও। আমি তো তোমাকে তথ্য দিলাম, তুমি বলো দেখি। তোমারে বলছি তো এসআইআর নিয়ে যে বললা 5 মিনিট এসআইআর নিয়ে বক্তব্য দাও, তোমার মুরদে কোলাবে না। তুমি তো দূরের কথা, তোমার উস্তাদদেরও চ্যালেঞ্জ দিলাম এসআইআর নিয়ে 5 মিনিটের একটা ভিডিও আপলোড দিতে পারো, কয়টা ভুল ধরি দেখো। 1 মাস পরে তারপরে তোমাদের ভিডিও বানাইতে হবে, নাহলে ধরা খাবা। তারপরে বলতে পারো, তারপরেও ভুল ধরা খাবা। তোমাদের বাটপারি প্রতারণা ধরা খাবে। কাশ্মীর নিয়ে বললা, যাও একটু কাশ্মীর তুমি ঘুরে আসো দেখি। আমাদের যে মৌলিক যে বেইজ আছে বিচার ব্যবস্থা, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। আমাদের জাস্টিস সিস্টেমের একটা বেসিক নর্ম কি? প্রিজাম্পশন অফ ইনোসেন্স, অর্থাৎ বিচারের আগ পর্যন্ত, বিচারে কেউ দোষী প্রমাণ হওয়ার আগ পর্যন্ত সে নির্দোষ। সিম্পল। আমার মনে আছে সাইদি আদালতে দাঁড়িয়ে বিচারপতি নিজামুল হক নাসিমকে বলেছে যে মাননীয় বিচারপতি, আমাকে ওরা দেইল্লা বলে ডাকে। দেইল্লা বলে, আমাকে দেইল্লা রাজাকার বইলা ওনারা বলে। সূরা হুজরাতের আয়াত 11-তে বলা আছে, তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের নাম বিকৃত করিও না, বা মানুষের নাম বিকৃত করিও না। তখন ওইখানে আদালতের আরেকজন ছিলেন, তিনি বলে যে আপনি যে জাহান্নামের ইমাম বলতেন, জানার ইমামকে, ওইটা কি সূরা হুজরাতের আয়াতের 11-তে পড়ে নাকি পড়ে না? তো সাইদি তো তার নিজের কথা দিয়ে নিজে ধরা পড়ে গেছে। তখন বিচারপতি নাসিম একটা চমৎকার কথা বলেছে, যেটা আমার বহু বছর মনে থাকবে। তিনি বলেছেন যে সাইদি সাহেব, আমি অত্যন্ত নিন্দা জানাই যারা আপনাকে দেল্লা রাজাকার বলে বা দেল্লা বলে, এটা খুবই অনুচিত। আমি মানা করব এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকার জন্য। কারণ বিচারের আগ পর্যন্ত আপনি দোষী কি নির্দোষ আমরা জানি না। আপনি বাংলাদেশে কোরআনের কথা বলেন, কোরআনের হাফেজ, আমরা এটা রেসপেক্ট করি, খুবই ভালো কথা। কিন্তু আমরা আজকে যে বিচার অনুষ্ঠিত হচ্ছে, সেটা হচ্ছে আজকে থেকে 40 বছর আগে একটা অপরাধের কথা আপনার ব্যাপারে আনা হয়েছে, আমরা সেটার বিচার করছি। আমরা একজন কোরআনের হাফেজ সাইদির বিচার করছি না, বিচার করছি দেলার হোসেন নামে এক ব্যক্তি যাকে ওই সময় পাকিস্তানি আর্মির সে সাহায্য করেছে, খুন খারাপি লুটপাটে অংশ নিয়েছে সেটি। যদি আপনি দোষী সাব্যস্ত হন তাহলে আপনার শাস্তি হবে, দোষী সাব্যস্ত না হলে এই আদালতের পক্ষ থেকে আপনাকে সসম্মানে বাসায় পৌঁছে দেওয়া হবে। সো এই যে দেখেন, আওয়ামী লীগ আমলে এই নর্মসটাকে কিভাবে বিচারপতিরা পালন করতেন, প্রিজাম্পশন অফ ইনোসেন্স, এইটা কি আর আছে? যে যা আপনি রাস্তার টোকাই, হান্নান মাসুদ সে বলেছে আমরা সবচেয়ে গরিব ছিলাম, পেনশনের টাকাতে আমাদের সবচেয়ে চলতো। সে আবার এখন বলছে বাড়ির সবচেয়ে বড় পুকুরটাই আমাদের তো আগে থেকেই কোটি কোটি টাকা, আমি তো জমিদারের ছেলে। তো এই ছেলেপেলেগুলো নির্ধারণ করেছে প্রধান বিচারপতি হবে রিফাত। যদি ঢাকা ইউনিভার্সিটির এই টোকাইগুলা, 2 টাকার টোকাই, এরা যদি নির্ধারণ করে, মানে ঢাকা ইউনিভার্সিটির প্রচুর মেধাবী ছেলেপেলে পড়তে আসে, আমি জানি না এরা কিভাবে ভর্তি হলো, এরা সবগুলো মাদ্রাসা থেকে বাংলাতে 100-তে 100 পেয়ে এসেছে। এরা কিন্তু এই যে আরেকটা কথা এখানে এসে যায়, এই যে কোটা 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 করে ছেলেপেলেরা করেছে, এটা নিয়ে কিন্তু আন্দোলন হলো না। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি, আমরা কোনোদিন স্বপ্নে কল্পনা করতাম বাংলাতে 100-তে 100 পাওয়া যায়? তো মাদ্রাসাতে আপনি বাংলাতে 100-তে 100 পাবেন। বাংলাতে 100-তে 100 পাওয়া যায়, ইংলিশে 100-100 পাওয়া যায়। আমরা বাংলাতে 60 থেকে 65 পেলে মনে করতাম যে আমি সাহিত্যের জাহাজ হয়ে গেছি।
মানে ইন্টারমিডিয়েটে আমি পেয়েছি মনে হয় বাংলা প্রথম পত্রতে পেয়েছি মনে হয় যেটা ওই 72 পেয়েছি। আমি তো মনে করেছি যে আমি মাইকেল মধুসূদন দত্ত, নিজেকে মনে করেছি। 72 তো বিশাল মান। আর এরা 100তে 100 পেয়ে ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটি। সেটা নিয়ে কোনো প্রতিবাদ দেখেছেন? সেটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটির সাধারণ যেসব ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম থেকে আসে, তারা কি কখনো প্রশ্ন করেছে যে ভাই তুমি তো মাদ্রাসাতে 100তে 100 পাও, তোমাদের সিস্টেম তো আলাদা, আমাদের সিস্টেম তো আলাদা, তাহলে সেটা নিয়ে প্রতিবাদ নেই? ফলে এইসব ছেলে পেলে, এই যে আপনি, আমি কেন এদেরকে টোকাই বললাম, কারণ টোকাইগুলা সবগুলা এসেছে এই আলিয়া মাদ্রাসা থেকে। এগুলার নাম কি? এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারপরে এই যে ছেলেটা অনেক বড় একটা পেট তার হয়েছে, কি নাম আমি তো নাম হয়তো ভুলে যাই, নাহিদ, এরকম কতগুলা। এরা নির্ধারণ করেছে প্রধান বিচারপতি হবে হচ্ছে রিফাত আহমেদ। তো ঢাকা ইউনিভার্সিটির পোলাপান যদি নির্ধারণ করে দেয় প্রধান বিচারপতি কে হবে, সে তখন ওই আপনাকে ওই ইভানজেলিনের ওই কবিতাটাই বলতে হয়, ওই যে ওই যে ইভানজেলিন এ টেল অফ আকাদি বা একাডি জাস্টিস কবিতাটার মতো, যে পাখি ওই ওই স্কেলের মধ্যেই বাসা বাঁধে, সেই সোর্টকে ভয় পায় না, আইনকে সে ভয় পায় না। এই হচ্ছে কথা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সে দেশে অনুষ্ঠিত হতে যাওয়া 18তম ব্রিক্স সম্মেলনে। এর আগে 2 দফায় আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে। একবার হচ্ছে বিএনপি সরকার শপথ অনুষ্ঠানে ওম বিরলা ভারতের স্পিকার যখন এলেন, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আমন্ত্রণ জানালেন। তার আগে যখন বিএনপি বিজয় অর্জন করলো নির্বাচনে, আহ নরেন্দ্র মোদী ফোনে শুভেচ্ছা জানানোর সময় তখনও ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে তারেক রহমান চীন সফরে গেলেন এবং চলতি মাসেও ভারত সফরে যাওয়ার কথা ছিল, সেটিও আপাতত হয়নি। কেন হয়নি এবং সেই ধারাবাহিকতায় কি এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে এবার ব্রিক্স সম্মেলনে না যাওয়ার বিষয়ে কোনো প্রকার কোনো কারণ আছে কিনা? পান্না ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সংযুক্ত করার জন্য। আপনি যেটি বললেন আমি এটি রিপিট করতে চাই না। যেটা বলতে চাই সেটা হলো যে ভারতের একটা এক্সপেকটেশন ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করবেন, দ্রুতই ভারত সফর করবেন। একদম প্রথমেই কিনা সেটা জানি না, বাট দ্রুতই করবেন, যেটি এখনো 5 মাস হয়ে গেল, এখনো হয়নি। এর অন্যতম কারণ হলো তারা মনে করে, তাদের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের যে মেয়েটি মনে করে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরা, তারপর নির্বাচনে জয়লাভ করা, এই ব্যাপারগুলোতে ভারতের এক ধরনের প্রচ্ছন্ন চাওয়া ছিল। এবং একটি কথা আমি আপনাকে বলতে চাই, আমাকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি একটি কথা বলেছিলেন এই নির্বাচনের বিষয়ে। বলেছিলেন যে ভারত যেহেতু বিএনপির প্রতি বন্ধু সুলভ মনোভাব দেখাচ্ছে, এর কারণে ব্যাপক সংখ্যক মাইনরিটি ভোটাররা ভারত বিএনপিকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়েছে। স্বভাবতই তাদের এক্সপেকটেশন ওয়াজ ভেরি হাই যে আমাদের প্রধানমন্ত্রী ওখানে ভারত সফর করবেন। আমি মনে করি এরকম একটা চিন্তা ভাবনা সরকারেরও ছিল যে উনি যাবেন এবং হয়তো বা সরাসরি ভারতে না গিয়ে, যেটি এবার করলেন চায়না যাওয়ার আগে মালয়েশিয়া, এরকম একটা ভাবনা ছিল যে উনি ভুটান হয়ে যাবেন। এবং এখানে আরেকটি বিষয় আপনারা জানতে পারেন, আমার মনে আছে স্পষ্ট, 2009 সালে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন তখন কিন্তু উনি সরাসরি ভারতে যাননি, প্রথমে কিন্তু ভুটানে গিয়েছেন। সো আমি যখন এটা শুনেছিলাম আমি ভাবলাম ওকে, দিস ইজ এ রিপিটেশন, দ্যাটস এ ভেরি গুড ইন্টেলিজেন্ট স্ট্র্যাটেজিক মুভ। কিন্তু বাস্তবে সেটি হয়নি। না হওয়ার কারণ আমার যেটা মনে হয়, অনেকেই এটা বলার চেষ্টা করেন যে সরকারের ভিতর যে ডানপন্থী যে গ্রুপটা আছে এবং সরকারের বাইরে যারা পার্লামেন্টের যে সমস্ত দল এবং তাদের যারা সহযোগী পার্লামেন্টের ভিতরে নাই এবং যারা মূলত ভারত বিরোধী, এরা চায়নি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে ভারত যাক। তো এসব ইন্টারনাল প্রেশারের কারণে আমার যতদূর বিশ্বাস যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ভারতে যাওয়া হয়নি। এবং এই গ্রুপেরই একটি অংশ আমার মনে হয় যে একটি রিপোর্ট যেটি নিয়ে আমরা আলাপ করেছিলাম, এটি তারই একটি ধারাবাহিকতা, একটা প্রিএম্পটিভ মুভ। যেমন কিছু বলা যে প্রধানমন্ত্রী জাপান, সৌদি আরব ভিজিট নিয়ে ব্যস্ত থাকবেন,
প্লাস নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ করবেন। তো ওনার এই বছর আর কোন স্লট নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টিকে, এই ব্রিক্সের বিষয়টিকে সামনে নিয়ে এসেই এই গোষ্ঠীগুলোকে হয়তো বা শান্ত করতে পারবেন। এর কারণ হলো 2023 সালে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ আফ্রিকা ব্রিক্স সামিটে ওই স্পেশাল ইনভাইটি হিসেবে কিন্তু যোগদান করেছিলেন এবং আমাদের ব্রিক্সের সদস্য লাভের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তারা বলেছেন বাংলাদেশ ইজ নট ইয়েট রেডি, আই ওয়েট। এবং সবচাইতে মজার বিষয় হলো যে জনাব তারেক রহমান সরকার ক্ষমতা আসার পরে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু চায়না সফরে গিয়েছিলেন মে মাসে 6 থেকে 9 কিংবা 6 থেকে 8। সেখানে গিয়েও কিন্তু উনি আমাদের ব্রিক্সের সদস্য লাভের জন্য চায়নাকে অনুরোধ জানিয়েছিলেন। এখন যদি আপনি এই সামিটে না যান, তাহলে তো আমরা যে সদস্য পদ পেতে চাই, হতে চাই, এই ধারাবাহিকতা তো থাকবে না। If we really want to become member of BRICS, he has no other option but to go. Otherwise, এই চায়নাকে রিকোয়েস্ট করে এসছেন, আমি রাশিয়ার কথা বাদই দিলাম, তাহলে আপনার মুখটা কোথায় যায় যে আমাকে এক কথা বলে গেল, এখন তারা এই সামিটে আসলো না। এবং আমি মনে করি ব্রিক্স, আপনি জানেন যে ব্রিক্স হলো বিশ্বের জনসংখ্যা, বাণিজ্য, বিনিয়োগের বড় একটি অংশের অন্যতম অর্থনৈতিক জোট। এই সামিটে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন, এই অংশগ্রহণের মাধ্যমে এই ব্রিক্স গোষ্ঠীর সাথে আমাদের সম্পর্কটা অনেক গভীর হবে। এবং যখন উনি ওখানে অংশগ্রহণ করবেন, তখন ব্রিক্সের যে আরো অন্য সদস্য দেশ আছে তাদের সাথে উনি কথা বলতে পারবেন বাংলাদেশের আগ্রহের ব্যাপারে, মেম্বার হওয়ার ব্যাপারে। আপনি জানেন যে ইউনিসের অপশাসনের সময় কি হয়েছে, দেশে বিনিয়োগটা আসেনি, বরং অনেক বিনিয়োগকারী চলে গেছে। আমাকে অনেক বিনিয়োগকারী, বাংলাদেশি বিনিয়োগকারী যারা বিদেশিদের সাথে যৌথ বিনিয়োগে ছিলেন, তারা বলেছেন চলে গেছে। এবং আপনি জানেন যে এই মাসেই আমরা রিপোর্টে দেখেছি যে আমাদের গত বছরের বিনিয়োগ উগান্ডা, ঘানার চেয়ে কম। এই প্রথম 6 মাসে আমাদের বিনিয়োগ 70% কমে গেছে। যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু আমাদের বিনিয়োগ কিন্তু তেমন একটা নেই। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বেসিক্যালি ট্রেড অ্যান্ড কমার্স, তাদের জিনিসপত্র আমরা কিনি, আমাদের জিনিসপত্র তারা কেনে, মেইনলি গার্মেন্টস। অতএব বিনিয়োগ যদি আপনি চান, দিস ইজ দি বিগেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক ব্লক, দ্যাট ইজ ব্রিক্স। এবং আরেকটি বিষয় এখানে বলা দরকার, না আরেকটি বিষয় বলতে ভুলে যাবো, সেটি হলো যে ব্রিক্স এর একটা প্রসেস চলছে, ডি-ডলারাইজেশন, যে ব্রিক্স এর একটা নতুন কারেন্সি হবে। সেই কারেন্সি না হওয়া পর্যন্ত তারা তাদের লোকাল কারেন্সিতে হয়তো ট্রানজেক্ট করবেন। আপনি জানেন যারা পেট্রো ডলার যে দেশগুলো ছিল, ইভেন গালফ কান্ট্রিজ গুলো, তারা কিন্তু এই পেট্রো ডলারের এই জোট থেকে বেরিয়ে এসছে। তারা এখন তাদের তেল ইউয়ানে বিক্রি করছে। এবং আমার যতদূর মনে পড়ে, শেখ হাসিনা সরকারও কিন্তু ভারতের সাথে ভারতের রুপিতে কিন্তু লেনদেন করেছিলেন। আমাদের উপর যে ডলারের যে চাপ, যদি এই ব্রিক্স কারেন্সি চালু হয়, কিংবা চালু না হলেও যদি এই ব্রিক্স ভুক্ত দেশগুলো যদি এগ্রি করে যে আমরা আমাদের লোকাল কারেন্সিতে লেনদেন করব, তাহলে কিন্তু এই ডলারের উপর আমাদের চাপ থাকবে না।